যে এনসিপির জুলাই পদযাত্রা বা এরকম কিছু একটা শুরু হচ্ছে। আমি এনসিপি কে ধন্যবাদ জানাই এবং তারা এটা নিয়ে আমরা জানলাম তারা প্রেস কনফারেন্স করেছেন, 64টা জেলায় যাবেন এবং তারা আবার গিয়ে জনগণের সাথে কানেক্ট করবেন। 64টা না, শুরুতে ওনারা 64টা বলেছিলেন। কি বলেছিলেন আমরা একটু সার্জিস আলমের কাছ থেকে শুনে আসি। আমাদের জুলাই পদযাত্রা আমরা 64 জেলাতেই যাচ্ছি এবং 64 জেলার আমরা 100টি উপজেলা এবং পৌরসভায় যাচ্ছি, ওইগুলো যেগুলো আমরা প্রথমভাবে ঘোষণা দিয়েছি। এর মধ্যে গোপালগঞ্জের আমাদের একটি পৌরসভা রয়েছে। দেখুন, আমরা গোপালগঞ্জ আমাদের বাংলাদেশের একটি অন্যতম একটি জেলা এবং আমরা মনে করি যে সেখানে যারা রয়েছেন আমাদের সেই ভাই বোনেরাও আমাদের এই বাংলাদেশটাকে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় দেখতে চায়। সেখানকারও এমন অনেক ভাই বোন রয়েছেন যারা আমাদের এই জুলাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তো আমরা এইভাবে একটা জেলাকে আলাদাভাবে একটা কর্নার করা, আমরা এই প্রক্রিয়াটাতে যেতে চাই না যেটা এর আগে ছিল। হ্যাঁ, মনে হলো 64টার কথাই বলেছেন, কিন্তু আমরা একটু পরে পত্রিকায় দেখলাম যে তারা প্রেস কনফারেন্স করে 2 ঘন্টা পরে তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা 6টি জেলা যাবেন না, স্পেশালি গোপালগঞ্জে যাবেন না। আমাদের আসলে স্মরণ শক্তি খুব ভালো না। অনেকেই চিন্তা করবেন যে হঠাৎ করে এই গানটা কেন তারা সেখানে যাবেন না। যারা এই কথাটা ভুলে গেছেন তাদের জন্য এখন আমরা একটু জানিয়ে রাখি, গত বছর একই সময়ে তারা জুলাই মাসে গোপালগঞ্জে গিয়েছিলেন। একটা জেনারেল ওয়াকারের জিঘাংসা মেটানোর একটা পরিকল্পনা থেকে এনসিপি সেখানে গিয়েছিল। কিভাবে জিঘাংসা মেটানোর পরিকল্পনা? কারণ খুবই স্পেসিফিক ভাবে গোপালগঞ্জকে, যেটা বঙ্গবন্ধুর গ্রামের বাড়ি, শেখ হাসিনার গ্রামের বাড়ি বা তাদের হোম ডিস্ট্রিক্ট, সেটার লোকজনকে উত্তপ্ত করার যত ধরনের চেষ্টা আছে সেগুলো আগে থেকে করা হয়েছে। সারা বাংলাদেশে সেটা ছিল জুলাই পদযাত্রা, কিন্তু গোপালগঞ্জের জন্য সেটার নাম করা হয়েছিল মার্চ টু গোপালগঞ্জ। মানে মার্চ টু বললেই মনে হয় যে একটা মার্চ করে যাব, আক্রমণ করবো, মার্চ টু গণভবন, মার্চ টু এগুলো আগে হয়েছে। সুতরাং তারা এক ধরনের ওয়ার ডিক্লেয়ার করে, যুদ্ধ ঘোষণা করে তারা সেখানে গিয়েছিলেন। এবং তাদের যারা সম্মতি উৎপাদন করেন, তাদের যেগুলা টেলিভিশনে বা অন্যান্য মিডিয়ায় ইউটিউবে কথা বলে থাকে, তারা বিভিন্ন সময় যে 32 গুড়িয়ে দিয়েছি, এখন টুঙ্গিপাড়া গুড়িয়ে দিব, এই আওয়াজটা কন্টিনিউ দিচ্ছিলেন। এবং মুজিববাদ খেয়ে ফেলবো, মুজিববাদ ধ্বংস করে ফেলবো, এগুলো এনসিপি নেতারা দীর্ঘদিন ধরে বলে তারপরে তারা গোপালগঞ্জ গিয়েছিলেন। এই যে তারা এত যুদ্ধাবস্থা নিয়ে গোপালগঞ্জে গেলেন, তাদের সাথে সেনাবাহিনী, পুলিশ ইত্যাদি ইত্যাদি সকল প্রশাসন মিলে গেলেন। তারপরে রেজাল্টটা কি হয়েছিল, আসুন সেই রেজাল্টটা আমরা আবার একটা ভিডিও দেখে স্মরণ করি। লং স্টোরি শর্ট, আমাদের বীরপুঙ্গবদেরকে সেখান থেকে সেনাবাহিনীর স্পেশাল এপিসি বলে, এটাকে আর্মার্ড সামথিং সামথিং, মানে খুবই যুদ্ধযান, সেটাতে করে উঠে আসতে হলো। আমরা ভিডিওতে দেখলাম যে এটার মধ্যে দৌড়ে দৌড়ে আমাদের জননেতা সার্জিস আলম, জননেতা হাসনাত এবং জননেতা আখতার সাহেব দৌড়ে দৌড়ে উঠছেন এবং সেভাবে তাদেরকে সেখান থেকে নিয়ে আসা হলো। আমরা অনেকেই হয়তো এটা দেখে আনন্দ পাবো, তৃপ্তি পাবো যে হ্যাঁ ঠিক আছে, গোপালগঞ্জে গিয়েছিলাম, মাস্তানি করতে গিয়েছিল, খুব ভালো হয়েছে, শিক্ষা হয়েছে। আসলে কি তাই? আমাদের এই কথাটা ভুলে গেলে চলবে না। এই ঘটনার প্রেক্ষিতে আমাদের জেনারেল ওয়াকার 5 দিন এই জেলাটাকে ব্লক করে রেখে নিপীড়ন চালিয়েছে, নির্যাতন চালিয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না, সেই সময় 5 জন মানুষ গোপালগঞ্জকে রক্ষা করার জন্য, টুঙ্গিপাড়াকে রক্ষা করার জন্য সেখানে প্রাণ দিয়েছেন। ওয়াকার বাহিনী এবং তার পুলিশ বাহিনী, ইউনুসের পুলিশ বাহিনী, ওয়াকারের সেনাবাহিনী সম্মিলিত আক্রমণের মুখে 5 জন মানুষ সেখানে মারা গিয়েছেন। 3 জন তাৎক্ষণিকভাবে মারা গিয়েছিলেন যতটুকু মনে পড়ছে, 2 জন পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মারা গেছেন। কতজন যে আহত হয়েছেন, কতজন যে নিপীড়িত হয়েছেন, কতজন গ্রেফতার হয়েছেন, সেই কথাটা আমাদের আর মনে নাই। শুধু আমাদের মনে আছে বাংলার একমাত্র বীর, 800 বছরের মধ্যে যিনি সবচেয়ে মহান ছিলেন, আমাদের হাদি শাহমা, তার বিখ্যাত হাদিমাদি ছিঁড়ে ফেলার স্লোগানটা তখন এই গোপালগঞ্জের উপরে ক্ষুব্ধ হয়ে দিয়েছিলেন। তারা যখন ভেবেছিলেন যে সারা বাংলাদেশ তাদের দখলে, তাদের যা ইচ্ছা তাই করতে পারবেন, গোপালগঞ্জের মতো একটা ছোট্ট জেলার সেখানকার কৃষক, শ্রমিক, জনতা, কিশোর যারা মারা গেছে, 18, 19, 20 বছরের কিশোর মারা গিয়েছিলেন, একজন রিক্সাওয়ালা,
সেই কৃষক, শ্রমিক, জনতা, সাধারণ মানুষ তাদের এই মাস্তানিকে, ওয়াকার ইউনুস এবং তাদের এই ল্যাংবোর্ডদের মাস্তানিকে সেখানে চ্যালেঞ্জ করেছিল। এবং সেই বিক্ষোভের কারণেই হাদি মাদি ছিঁড়ে ফেলার জন্য গোপালগঞ্জের তারা খুব চিৎকার চেঁচামেচি করছিলেন এবং জেনারেল ওয়াকার সেখানে নির্মম নিপীড়ন চালিয়েছেন। বছর ঘুরে এবারও তারা একই নাটক করতে সেখানে যেতে চাচ্ছিল এবং সেই নাটকটা করতে গিয়ে আমার মনে হয় সার্জিস আলম আলাদাভাবে গোপালগঞ্জের কথা বলেছেন। আমি জানি না কোনো সাংবাদিক হয়তো জিজ্ঞেস করতে পারেন বা নিজে থেকেই গোপালগঞ্জের কথা বলেছেন। বলার 2 ঘন্টা পরে, আমার ধারণা বলার সময় খেয়াল হয় না, বলার পরে ওয়াকারকে বলেছেন যে আপনার ওই কি এপিসি গুলা রেডি করেন, ট্যাঙ্ক ম্যাঙ্ক দেন, আমরা তো গোপালগঞ্জে যাবো। বেচারা ওয়াকার হোস্ট করে এসেছেন, এখন হয়তো ভাবছেন যে এনাফ হয়েছে, আজকে ভাই আর মারতে পারবো না। অথবা আমি জানি না, সরকারে যারা আছেন, বিএনপির কোনো দায়িত্বশীল ব্যক্তি হতে বলতে পারেন যে এইসব ফাজলামো আর করা যাবে না। অথবা তাদের মনে হয়েছে এবার যদি এপিসি না থাকে, গতবার এপিসি ছিল, এইবার এপিসি সহই যদি কোনো একটা বিপদ হয়ে যায় তাহলে কি হবে? এত কষ্ট করে, এত মানে সবাই তো আর সার্জিস আলমের মতো জমিদারের নাতি না, বাকিরা তো একটু ডাইনে বায়ে করে কিছু আয় রোজগার করেছেন। তো সাদের টাকা পয়সা কি হবে যদি গোপালগঞ্জে গিয়ে আমরা নিজে মানে গোপাল হয়ে যাই? এই জন্য তারা শেষ সময় ঘোষণা দেওয়ার মাত্র 2 ঘন্টা পরে তাদের হুঁশ ফিরে এসেছে এবং তারা আরো 5টি জেলার সাথে মিলে গোপালগঞ্জকে তাদের এখান থেকে সরিয়েছেন। আমি দেখলাম কোন একটা পত্রিকায়, খুব সম্ভবত প্রথম আলো লিখেছে যে নিরাপত্তাহীনতার কথা ভেবে তারা সেখানে যাওয়া বাদ দিয়েছেন। আমি মনে করি এনসিপির নেতারা একটা দায়িত্বশীল কাজ করেছেন। তারা নিজের নিরাপত্তা, নিজে বাঁচলে বাপের নাম, তারপরে মানে নিজে বাঁচলে ওয়াকারের নাম না, নিজে বাঁচলে নিজের বাপের নাম, ওয়াকারের নাম আপনাদের মনে না রাখলেও চলবে। সেই ক্ষেত্রে তারা এটা বুদ্ধিমানের মতো কাজ করেছেন এবং তারা এই যে উস্কানিটা দিতে যাচ্ছিলেন এবং সেই উস্কানিটা যে বা যারাই এটাকে ইন্টারফেয়ার করে থাকুক, সরকার করে থাকুক, নিজেদের দলের কেউ করে থাকুক, শুভবুদ্ধির উদয় হোক অথবা সেনাবাহিনীর পক্ষ থেকে করা হোক, তারা একটা দায়িত্বশীল কাজ করেছেন। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাই টেলিভিশনের টক শোতে প্রকাশ্যে এবং মানে অন্যান্য সোশ্যাল মিডিয়া ইনক্লুডিং ইউটিউবে অনেক উগ্র ডানপন্থী জামাতপন্থীরা বলেন যে আমরা পরবর্তীতে টুঙ্গিপাড়া ভেঙে ফেলবো। আমি কয়েকদিন আগেও দেখেছি ওই যে টিকটিকি ব্যারিস্টার একটা আছে, কে জানো, ও আবার গিয়ে টুঙ্গিপাড়ায় হামলা করবো। টুঙ্গিপাড়ায় হামলা করার মতো ক্ষমতা, শক্তি তাদের হয়তো আর নেই। সেটা যে নেই এটার কারণ হচ্ছে গত বছর গোপালগঞ্জের মানুষ সাহসের সাথে, দৃঢ়তার সাথে এটা প্রতিরোধ করেছে। গোপালগঞ্জ ছিল একটা বিশাল প্রতিরোধ। গোপালগঞ্জে এক ধরনের নীরব গণহত্যা চলিয়েছে, কিন্তু তারপরে গোপালগঞ্জ রুখে দাঁড়িয়েছে এবং সেটা যে 1 বছর পরে এনসিপির মনে আছে সেটা তাদের জন্য ভালো। এবং ভবিষ্যতে আরো কেউ যদি টুঙ্গিপাড়া গুড়াতে যান তারা যেন এই পরিণতির কথাটা মনে রেখে যান যে সবসময় এপিসি বা হেলিকপ্টার দিয়ে তাদেরকে হয়তো উদ্ধার করা যাবে না। আমি এনসিপি নেতাদের সারা দেশব্যাপী জুলাই পদযাত্রার শুভকামনা করি এবং আমি আশা করি তারা দায়িত্বশীল বক্তব্য দিবেন। বিভিন্ন জায়গায় গিয়ে যে তারা যন্ত্রণা তৈরি করেন, পাবলিক নিউসেস তৈরি করেন, এগুলো থেকে 1 বছর বয়স তো ওনাদের বেড়েছে, একটু হয়তো দায়িত্বশীল আচরণ করবেন বলে আমি আশা করছি। যেমন ধরেন কোনো কাজ নাই, কর্ম নাই, কি হলো গিয়ে কক্সবাজারে গিয়ে, মানে এখনকার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তার এলাকায় গিয়ে তার নামে আজে বাজে গালাগালি হাবিজাবি করেছেন। তো তারপরে কি হলো, সালাউদ্দিন সাহেবকে কিন্তু তার লোকজনকে দিয়ে ব্যারিকেড দিয়ে এই যন্ত্রণাকে কক্সবাজার পার করে দিতে হলো। আমরা ঢাকায় দেখলাম মির্জা আব্বাসের মতো একজন লোক, যাকে আমি অন্তত পক্ষে আমরা আমাদের ছোটবেলা কিশোরবেলা দেখেছি, তারা এরশাদ বিরোধী আন্দোলনে তখন অনেক ইয়াং ওনারা ছিলেন, ঢাকার মেয়র ছিলেন, পরবর্তীতে তার এলাকায় তিনি একজন সম্মানিত ব্যক্তি, দীর্ঘদিন ধরে তাকে নিয়ে ক্রমাগত উত্তক্ত করা, ট্রল করা। আমি বলছি না যে রাজনীতিতে আপনি প্রতিপক্ষের বিরুদ্ধে কিছু বলবেন না, প্রতিপক্ষের বিরুদ্ধে বলবেন, নির্বাচন করবেন, কিন্তু তা ছিল না। একেবারে ওই যে ছাগল চুর একটা আছে, আসিফ নজরুলের ছাগল চুরি করে নাসিরউদ্দিন পাটোয়ারি ক্রমাগত প্রতিটি কথায় এই লোকটাকে ট্রোল করতে করতে এই বয়োবৃদ্ধ লোকটাকে একেবারে মানসিকভাবে অসুস্থ করে ফেলেছে এবং উনি দীর্ঘদিন ধরে এখন বাইরে চিকিৎসা নিচ্ছেন, শুনলাম ভালো আছেন। কিন্তু এই যে মানুষকে উত্তক্ত করা, মানুষকে যন্ত্রণা করা, মানে রাজনীতি করা এক কথার, পাবলিক নিউসেন্স তৈরি করার যে একটা টেন্ডেন্সি এই ন্যাশনাল সিটিজেন পার্টি বলতে, না যাই হোক, ওই ন্যাশনাল কমেডি পার্টি বলে না যাই বলুন, তাদের যে আছে, এইটা যেন তারা এইবারও না করেন। কারণ দেশটা এক ধরনের শান্তি এবং স্থিতিশীলতার ভিতর দিয়ে যাওয়ার একটা পরিকল্পনা আছে। লোকজন টায়ার্ড, এক্সস্টেড, অর্থনীতির অবস্থা খুব চ্যালেঞ্জের, লোকজন চাচ্ছে এই সময় এই ধরনের উস্কানি তারা যাতে আর না দেন তাদের এই পদযাত্রা এই গোটা জুলাই মাস ধরে, সেটাই তাদের কাছ থেকে আশা করবো। এবং এই দায়িত্বশীলতা যদি তারা পালন করতে ব্যর্থ হন, কক্সবাজারে সালাউদ্দিন সাহেব তাদেরকে উদ্ধার করে দিতে পারেন, গোপালগঞ্জে ওয়াকার তাদেরকে উদ্ধার করে দিতে পারেন, কিন্তু তাদেরকে মনে রাখতে হবে তাদের বড় দাদা ডক্টর ইউনূস এবং তার সরকার এখন সরকারে নাই, হয়তো বিএনপি গোটা বাংলাদেশে সেই পরিমাণ নিরাপত্তা তাদেরকে দিতে পারবে কিনা আমার সন্দেহ। এবং সাধারণ মানুষের সাহস অনেক বেড়ে গেছে
বিভিন্ন জায়গায় গিয়ে তারা যদি এখন ধরেন ক্ষমতাসীন বিএনপি আছে ভাই, তাদের তো পাওয়ার এখন অনেক বেশি। আপনি যদি সালাউদ্দিন সাহেবের মতো অন্য জায়গায় গিয়ে আরেকটা মন্ত্রীর নামে কিছু বলেন, আপনারা যে এপিসি চড়ে ফেরত আসতে পারবেন বা পাহারা দিয়ে ফেরত আসতে পারবেন, হেলিকপ্টার দিয়ে ফেরত আসতে পারবেন, এই নিশ্চয়তা কিন্তু নাই। সুতরাং দায়িত্বশীল আচরণ করুন, দেশকে শান্তি রাখুন, এটা আশা করি। এবং গোপালগঞ্জ মাথা থেকে ঝেড়ে ফেলুন, কারণ এটা আপনাদের নিরাপত্তার জন্য ভালো, এবং ভবিষ্যতে আরো অনেকগুলো গোপালগঞ্জ যা হবে সেগুলো এড়িয়ে চলাটা আপনাদের বুদ্ধিমানের কাজ। প্রিয় দর্শক, আজকে শেষ করার আগে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি গোপালগঞ্জের সেই 5 শহীদকে, যারা তাদের প্রাণের বিনিময়ে তাদের জেলার সম্মান রক্ষা করেছিলেন। যে জেলায় বহিরাগতরা গিয়েছিলেন আক্রমণ করার জন্য, মার্চ টু গোপালগঞ্জ বলে তারা রুখে দাঁড়িয়েছেন, এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা। আমি জানি না আওয়ামী লীগের যে নেতারা আছেন তারা এই 5 শহীদ পরিবার এবং অন্যান্য আহতদের খোঁজ খবর নিচ্ছেন কিনা। যদি না নিয়ে থাকেন, আমি এই ভিডিওর মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই কাজটা করুন। সাধারণ মানুষ অকাতরে আপনাদের জন্য প্রাণ দিবে, কিন্তু আপনারা দায়িত্বশীল ভাবে যদি সেটাকে মূল্যায়ন না করেন, তাহলে সেটা খুবই দুর্ভাগ্যজনক অবস্থা হবে, এবং সেটা আপনাদের জন্য কোনো শুভ ফল বয়ে আনবে না। আপনারা যারা বাংলাদেশ নিয়ে অনেক আশাবাদী ছিলেন 5 বছর আগে, 3 বছর আগে, ইভেন 2 বছর আগে, তারা সবাই এখন ভাবতে শুরু করেছেন যে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। সামাজিক যে নীতি এবং শৃঙ্খলাবোধ ছিল সেটা অলরেডি ভেঙে পড়েছে। মসজিদ, মক্তব, মাদ্রাসাগুলোতে বলৎকারের কর্মকাণ্ডটি কিভাবে চলছে সেটা আপনারা প্রতিদিনের নিউজ মিডিয়াতে, অনলাইন মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন। লম্বা লম্বা টুপি, লম্বা লম্বা দাড়ি এবং লম্বা লম্বা পাঞ্জাবি পরে অথবা গোল টুপি পরে কেউ কেউ পাগড়ি রেখে যেভাবে এই শিশু বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে বলৎকার করছে, আপনাদের শরীরের রুম খাড়া হয়ে যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন সমাজ একটা নষ্ট লোকের হাতে পতিত হয়েছে। অর্থাৎ যাদের হাতে সমাজ পড়লে, যাদের হাতে রাষ্ট্র পড়লে সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে একটা শৃঙ্খলাবোধ আসে, রাষ্ট্র বদলে যায়, সমাজ বদলে যায়। বদলটা 2 রকমের হয়, কেউ ফকির থেকে ধনী হয় আর কেউ ধনী থেকে ফকির হয়। একটা উন্নতি আর একটা অবনতি। বাংলাদেশের যে পরিবর্তন সেটা হচ্ছে অবনতির দিকে পরিবর্তন। আমরা অন্ধকার থেকে আলোর দিকে যাই, বাংলাদেশ যেতে শুরু করেছে আলো থেকে অন্ধকারের দিকে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের 2.5 লক্ষ নারীকে যারা দর্শন করেছে তারাই কিন্তু এখন বিভিন্ন মসজিদ, মক্তব, মাদ্রাসা, এতিমখানা, হেফজখানার দায়িত্বে আছে। নারী, শিশু এবং যুবতী কেউই কিন্তু তাদের বলৎকার এবং তাদের ধর্ষণের শিকার হওয়া থেকে রেহাই পাচ্ছেন না। প্রতিনিয়ত আপনারা দেখছেন পুলিশ গিয়ে এই বলৎকারকারীদের ধরছে। কোথায়? কাউকে ধরছে মসজিদে, কাউকে ধরছে মাদ্রাসায়। এই মাদ্রাসাগুলোকে অলিখিতভাবে হালাল পতিতালয়ে পরিণত করেছে এই 71-এর ঘাতক দালাল রাজাকার আলবদর আল শামস, শান্তি কমিটি, নেজায়ে ইসলামী এবং জামাতে ইসলামীর আদর্শিক পুত্ররা। তো এই যে সমাজটা একটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে, আলো থেকে অন্ধকারের দিকে চলে যাচ্ছে। 1971 সালে আপনারা যারা যুদ্ধ করেছেন বা আপনাদের যাদের বোঝার বয়স হয়েছে তারা অনেকেই দেখেছেন যে সমাজের দারিদ্র্যের গভীরতা, মানুষের জীবনের অসহায়ত্ব, শিক্ষা, চিকিৎসা, কমিউনিকেশন সবকিছুর অবস্থা খারাপ ছিল। গত 53-54 বছরে এই বাংলাদেশটি আস্তে আস্তে করে হাঁটি পা করে সেই অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা করেছিল। 2024 সালের জুলাই মাসে এই সন্ত্রাসী গোষ্ঠী, 71-এর ঘাতক চক্র, 71-এর সাম্প্রদায়িক শক্তি, 71-এর পেয়ারে পাকিস্তানের শক্তি, বিদেশি টাকায় ডক্টর ইউনূসের মতো একজন বাটপারকে ভাড়া করে এই দেশটিকে আবার বিজ্ঞার সাজি হাতে দিয়ে অন্ধকারের দিকে রওনা করে দিয়েছে। এই যে অবস্থাটা কিভাবে দেখবেন? গতকাল দেখলাম যে আপনার বরিশালে একটা লোককে তার অফিসে ঢুকে 3-4 জন মিলে তার পিয়নের সামনে তাকে অন্ধকোষের মধ্যে চেপে ধরে হত্যা করার হুমকি দিয়ে 70 লাখ টাকার চেক নিয়ে গেল এবং আরো 6টি দলিলে স্বাক্ষর নিয়ে গেল, বিনা লিখিত দলিল।
পরবর্তীতে সেখানে লিখে নেওয়া হবে এবং তাকে থানায় নিয়ে যাওয়া হলো সালিশ করার জন্য। থানার পুলিশ বললেন যে তার বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই, আমরা কি সালিশ করব? থানাকে হুকুম দেওয়া হলো আমি এখন অভিযোগ দেব। খেয়াল করে দেখেন, রাষ্ট্রে কোনো একটা থানার কাজ কি? থানার কাজ হচ্ছে অপরাধীদেরকে ধরা, সালিশি করা থানার কাজ না। এই কাজের দায়িত্ব রাষ্ট্রের আইন যেখানে প্রয়োগ করা হয়, আদালত বিভাগ যেখানে রয়েছে, সেখানে আপনি জানেন যে কোনো মামলায় আরবিট্রেশন, নেগোসিয়েশন, রিকনসিলিয়েশন এবং আপনার এই মেডিয়েশন নামে 4টা প্রসেস আছে। অর্থাৎ কোনো ব্যক্তি মামলায় না গিয়ে বা মামলা থাকা অবস্থায়ও আউটসাইড কোর্টে সেটেলমেন্ট করার প্রসেস রয়েছে। কিন্তু এখানে কি হচ্ছে, লোকটাকে ধরে নিয়ে গেছে থানায়, মানুষ জীবন রক্ষার জন্য থানায় যায়, আর সেখানে তার জীবন সংহার করার জন্য তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তিনি সংবাদ সম্মেলন করে বললেন, থানায় আমার কাছ থেকে যে 70 লাখের চেক নিয়েছে, আমার কাছ থেকে যে টিপসই নিয়েছে, বা আমার কাছ থেকে যে আমার সাইন নিয়েছে সাদা কাগজে অথবা স্টাম্প পেপারে, আমি সেটা বলতে পারিনি, কারণ আমার মনে হয়েছে এই থানায় আমাকে মব করে হত্যা করা হবে। তার মানে খেয়াল করে দেখেন, আপনার যে ভরসার জায়গা থানা পুলিশ, সেখানে এখন আর বাংলাদেশের মানুষের ভরসা পাওয়ার কোনো জায়গা নেই। মানুষ, ওই লোকটি কিন্তু আওয়ামী লীগের লোক এরকম কোনো তকমাও তার ছিল না। খেয়াল করে দেখেন, সাধারণ মানুষের, আপনারা শুনেছেন না, দেবালয়ে যখন মানে শহরে যখন আগুন লাগে তখন দেবালয়ও রেহাই পায় না। শহরে আগুন লাগলে বাইতুল মোকাররমও লাগবে, ঢাকা বিভিন্ন মসজিদও লাগবে। কেন লাগবে? কারণ আগুন কারো চেহারা দেখে, মসজিদ দেখে, মুক্তব দেখে লাগে না। এখন খেয়াল করে দেখেন, এই যে মানুষটি থানায় নিয়ে তাকে সালিশ করার ব্যবস্থা করে দেওয়া হলো, পরবর্তীতে তিনি বাইরে এসে তার বন্ধুর সহযোগিতায় তিনি এটাকে পাবলিকের কাছে নিয়ে আসলেন। এখন পর্যন্ত এই কালপিটরা ধরা পড়েছে বলে আমরা শুনিনি। যদি ধরা পড়ে ভালো, ধরা পড়ুক, কিন্তু বিচার হবে কিনা? তারা তো বিএনপির লোক, তারা ভাইয়া গ্রুপের লিমিটেডের, ভাইয়া গ্রুপ লিমিটেডের কর্পোরেশনের মালিকের স্বত্বাধিকারীরা, তাদের কোনো বিচার নেই। তারা আইনের ঊর্ধ্বে, তারা বিচারের ঊর্ধ্বে, তারা যেটা বলে সেটাই আইন। তারা যারা হত্যা করতে চাইবে সেটাই হচ্ছে রাষ্ট্রের আইন। এই যে অবস্থা, এই অন্ধকারের দিকে চলে যাওয়া, হাজার হাজার বছর আগে সমাজ চলতো এইরকম অন্ধকার আইনে। সেখান থেকে আমরা বিধিবদ্ধ আইনে গিয়েছি, সংবিধানে গিয়েছি, সেখান থেকে আমাদেরকে আবার সেই হাজার হাজার বছর পুরনো অন্ধকার যুগের দিকে টানেলের দিয়ে আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। শুধু কি তাই? আপনি যদি খেয়াল করে দেখেন, বাংলাদেশের বিচারালয়ে বিচারকেরা কাউকে জামিন দিতে চায় না, বিচারকেরা কারো মামলা নিতে চায় না। কেন নিতে চায় না? কারণ যদি বাইয়া গ্রুপ অফ লিমিটেডের কোম্পানিরা যদি খুশি না হয়, বাইয়া গ্রুপ অফ কোম্পানি যদি তাদের উপরে চড়াও হয়, তাহলে কালকে তার চাকরি নেই। তিনি তো আর কোটি কোটি টাকার মালিক না, সন্তান নিয়ে, বউ নিয়ে, বাচ্চা নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবেন? সমাজের এহেন দুরবস্থা দেখে এখনো যারা ভাবছেন দুদিন পরে সোনার কাঠি, রূপার কাঠি নিয়ে কেউ এসে আপনাকে স্বর্গে নিয়ে যাবে, সেই চিন্তা থেকে বেরিয়ে আসুন। আমাদের সবচাইতে বন্ধু রাষ্ট্র যাদেরকে বলে, তার মধ্যে জাপান হচ্ছে সবচাইতে আমাদের ঘনিষ্ঠতম বন্ধু। কারণ বাংলাদেশে এ যাবৎকালে যত বড় বড় প্রতিষ্ঠান হয়েছে, যত বড় বড় কারখানা হয়েছে, বা যত বড় বড় সরকারি কর্মযোগ্য হয়েছে, তার বড় ডোনারদের একজন ছিল জাপান। এবং জাপান সবচাইতে কম সুদে আমাদেরকে লোন দিয়েছে। ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের সুদের হার হচ্ছে 28 থেকে 29% টোটাল, টপ টু বটম যদি আপনি হিসেব করে দেখেন। আর জাপানের যে ঋণ, সেই ঋণের সুদ হচ্ছে 1.57%, অর্থাৎ 2%-এরও নিচে। খেয়াল করে দেখেন, সেই জাপানের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন আর ভালো যাচ্ছে না। কেন যাচ্ছে না? বাংলাদেশ আমেরিকার সাথে নাকে খত দিয়েছে, চীনের সাথে বেরার চেষ্টা করতেছে, জাপানকে
এখন আর গুরুত্ব দিচ্ছে না, যার কারণে জাপান সরকার আস্তে 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 বাংলাদেশকে তাদের শত্রু রাষ্ট্রের তালিকায় অথবা বন্ধু নয় এমন রাষ্ট্রের তালিকায় নিয়ে যাচ্ছে। এবং জাপানের যে উন্নয়ন কর্মকাণ্ডে যে সহযোগিতা, সেই সহযোগিতা আস্তে আস্তে সংকুচিত করে নিয়ে এসছে। তারপরে আসেন ভারত, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত। এই রাষ্ট্রের জন্মের সাথে যাদের সরাসরি জড়িত থাকার ইতিহাস, যাদের সরাসরি জড়িত থাকার ইতিহাসটি এখনো জল জ্বলে, তাদের সাথে আমরা একটা বৈরী সম্পর্কে গিয়েছি এবং তাদেরকে প্রতিনিয়ত গালি দিচ্ছি। সংখ্যালঘু সম্প্রদায়ের লোক এখন কথা বলতে সাহস পাচ্ছে না। সংখ্যালঘু সম্প্রদায়ের নামে আমরা দেখেছি যে একটা হিন্দু ধরো, সকাল বিকাল নাস্তা করো, এই রকম স্লোগান দিচ্ছে মৌলবাদী গোষ্ঠী। এখন মৌলবাদী গোষ্ঠী যদি এইরকম স্লোগান দেয়, মৌলবাদী গোষ্ঠী যদি বাংলাদেশে বলৎকার চালায়, বিএনপির তাতে দোষ কি? আসলে বাংলাদেশে মৌলবাদী শক্তি আর বিএনপির মধ্যে কোনো তফাৎ আমরা খুঁজে পাই না, আপনিও পাবেন না যদি একটু ইতিহাসের দিকে তাকান। কিভাবে তাকাবেন? বাংলাদেশ যখন 1971 সালে ধর্মভিত্তিক রাষ্ট্র থেকে বেরিয়ে এসে মানুষভিত্তিক, মানবতাভিত্তিক, সভ্যতাভিত্তিক এবং সংস্কৃতিভিত্তিক, জাতিভিত্তিক একটি রাষ্ট্রের দিকে রওনা দেয়, তখন কিন্তু ধর্মের ভিত্তিতে তৈরি হওয়া পাকিস্তানের মাথায় আমরা লাথি মেরেছিলাম। সেই অসাম্প্রদায়িক চেতনায় মানুষভিত্তিক সভ্যতা, সংস্কৃতি, শিক্ষা এবং আদর্শ ভিত্তিক যে রাজনীতি, আমরা রাজনীতির ভিত্তিতে যে দেশ করেছিলাম, সেই বাংলাদেশে ধর্মের ভিত্তিতে রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছিল 1972 সালের সংবিধানে। সেই সংবিধানকে কচুকাটা করে এই তারেক জিয়ার বাবা জিয়াউর রহমান বাংলাদেশে আবার এই ধর্মভিত্তিক রাজনীতি চালু করে, এই মৌলানাদের হুক্কা হুয়া চালু করে এবং এই চালু করার মধ্যে দিয়ে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জামাত, আল বদর, আল শাম, রাজাকার এবং শান্তি বাহিনী, মুসলিম লীগ এবং নিজামী ইসলামী আবার বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে চাঙ্গা হয়ে ওঠে এবং এরা বিএনপির বি টিম হিসেবে কাজ করে। বিএনপি কিভাবে সন্ত্রাসী খুনিদেরকে দলে ভিড়িয়ে কিভাবে নিজের শক্তি বৃদ্ধি করেছে তার ছোট্ট আরেকটি উদাহরণ দেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন তখন মনিরুল হক চৌধুরী, এখন কুমিল্লা 6 আসনের এমপি। এই বড়দারি দেখেছেন, ওই যে আকাশ বাতাস কাঁপানো এক মহিলা ছিল, ওই মহিলার বাবা মনিরুল হক চৌধুরী। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি, আর সেক্রেটারি যিনি ছিলেন তিনি নাম ছিলেন শফিউল আলম প্রধান। ওই টুকুর খালতো ভাই। কোন টুকু? বিএনপির এখন যে জ্বালানি মন্ত্রী আছে ইকবাল হাসান মাহমুদ টুকু, তার খালতো ভাই। তিনি ছিলেন ছাত্রলীগের সেক্রেটারি। সেই সেক্রেটারি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7টি খুনের মামলা, মানে সরাসরি গুলি করে খুন করার চাক্ষুষ সাক্ষী ছিল। তারপরে তার বঙ্গবন্ধুর আমলে 1973 বা 74 সালে তার বিচার হয়। বিচারে তার ফাঁসির রায় হয়। এই ফাঁসির আসামি বঙ্গবন্ধুকে হত্যা করার পর জেলখানা থেকে বের করে এনে শফিউল আলম প্রধানকে জিয়াউর রহমান জাকপা নামে একটি দল করেছিলেন, যেটা বিএনপির পকেটে থেকেছে সারা জিন্দেগিবার। এবং জামায়াতে ইসলামী, বিএনপি এইবারের আগে 2 বার সরকার গঠন করেছিল। একবার 1991 সালে, সেই সময়ও বিএনপি দল গঠন করেছিল জামাতের সমর্থন নিয়ে, অর্থাৎ সরকারে 151 আসন বিএনপি পায়নি, জামাত সমর্থন দেওয়াতে 151 হয়েছে। আবার 2001 সালে জামাতকে কোয়ালিশন সরকার গঠন করেছে জামাতকে নিয়ে বিএনপিতে জামাতের 2 জন মন্ত্রীও ছিল, আলী আহসান মুজাহিদ এবং নিজামী, যে 2 জন অলরেডি ফাঁসির দড়ি নিয়ে প্রমাণ করেছেন যে 1971 সালে তারা ঘাতক ছিলেন, সেটি বলেছে বাংলাদেশের কোর্ট। তাহলে খেয়াল করে দেখেন, এখনো বিএনপি জামাত মিলে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করে এরা একটা যৌথ প্রযোজনার একটি সরকার চলছে, যেখানে সরকারি দল বিরোধী দলের আলাদা কোনো অস্তিত্ব নেই, তারা একই বৃন্তে 2টি ফুল। এই জন্য বলছি যে বাংলাদেশের মৌলবাদী চেতনা, মৌলবাদী চিন্তার বিকাশ এবং এটার জন্ম এই 1971 সাল পরবর্তীতে বিএনপির মাধ্যমে হয়েছে। এখনো আপনি বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে, আপনি যে গ্রামে
বড় হয়েছেন, যে এলাকায় বড় হয়েছেন, সেখানে দেখবেন বিএনপির লোকদের মধ্যে আর জামাতের লোকদের মধ্যে খুব একটা তফাৎ নাই। তাদের আত্মীয়তা, তাদের সখ্যতা, তাদের বেআইন তাদের ব্যবসা বাণিজ্য ওদের সাথেই কিন্তু মিলেটিলে হয়। কেন হয়? কারণ বিএনপি জানে অসাম্প্রদায়িক চেতনা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সাংস্কৃতিক ধারাবাহিকতা, বাঙালি সংস্কৃতি 1930-এর দশক থেকে আজকে পর্যন্ত যেই গ্রুপটি পরিচালনা করে, তারা আগে আওয়ামী লীগ ছিল না, কিন্তু 1949 সালের পরবর্তীতে আওয়ামী লীগ, আওয়ামী মুসলিম লীগ, 54-55 সালে এসে আওয়ামী লীগ, এবং অদ্যবধি আওয়ামী লীগের হাতেই কিন্তু এগিয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের চারি গান, আমাদের সারি গান, আমাদের মুর্শিদি, মারপতি, রামপ্রসাদী, কীর্তন, আমাদের গজল, আমাদের হামদ এবং নাত, যত কিছু বলেন সব কিছুর ধারক বাহক এই বাংলার সংস্কৃতির যে বলয়টা, সেটা আওয়ামী লীগের হাতেই সবসময় ছিল। এই বাংলাদেশে যত রকমের সাংস্কৃতিক আন্দোলন হয়েছে, প্রগতিশীল আন্দোলন হয়েছে, আওয়ামী লীগ নামক বটবৃক্ষের ছায়ার নিচে থেকেই হয়েছে। এখন আওয়ামী লীগ যখন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, রাষ্ট্রীয় বাহিনী দিয়ে, সন্ত্রাস দিয়ে, চাঁদাবাজ দিয়ে এই আওয়ামী লীগকে যখন গড় ছাড়া, রাষ্ট্র ছাড়া এবং সমাজ ছাড়া করার চেষ্টা চলছে, তাহলে আপনি বুঝতেই পারেন এই সমাজে সংস্কৃতি থাকবে না, এই সমাজে ইতিহাসের ধারাবাহিকতা থাকবে না, এই সমাজে বাঙালির হাজার বছরের লালিত যে স্বপ্ন, সেই স্বপ্নও থাকবে না। এই মৌলবাদী গোষ্ঠীর সাথে তারেক জিয়ার দিনে দিনে, ক্ষণে ক্ষণে মিছিল মিটিং এর মাধ্যমে আস্তে আস্তে করে এই রাষ্ট্রটাকে আল কায়দা জঙ্গি এবং তালেবানি জঙ্গি, আল শাবাব জঙ্গি, আইএস জঙ্গি এবং এই রকমের জঙ্গি যারা আছে পৃথিবীতে, এই বাংলাদেশটা এখন হয়ে গেছে তাদের একটা হাব। এখানে ট্রেনিং হবে, এখানে এদের মহড়া হবে এবং এখান থেকেই তারা এই স্লটারিং কর্মকাণ্ডটা শুরু করবে। আপনারা দেখছেন এই যে মসজিদগুলাতে, মক্তবগুলাতে, মাদ্রাসাগুলাতে যেই পরিমাণে বলাৎকার প্রতিদিন হচ্ছে, মানুষের হাতে ধরা পড়ছে, আপনারা কি কোনো মৌলানা গোষ্ঠীকে বাইতুল মোকাররমে, যারা পৃথিবীর কোনো দেশে যদি একটু জোরে বায়ুও ত্যাগ করে, তারপরও একটা মিছিল করে এই শুক্রবার জুমার নামাজের পরে, আপনি কি দেখেছেন এই মৌলবাদী গোষ্ঠীরা যে এইভাবে ধর্ষণ করছে? অলরেডি 500টার উপরে বাচ্চা ধর্ষণের ঘটনা সরকারিভাবে প্রমাণিত। আপনি কি এখনো কখনো দেখেছেন আপনার গ্রামে, আপনার শহরে, আপনার থানায়, আপনার মহকুমায় কখনো কোনো মৌলবাদী এই গোষ্ঠীরা, যারা এই ইসলামের ধারক এবং বাহক নিজেদেরকে মনে করে, তারা কি কোনো মিছিল মিটিং, তারা কোনো প্রতিবাদ করেছে, কোনো মানববন্ধন করেছে অথবা কোনো অনশন কর্মসূচি করেছে? করেনি।